গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ চতুর্দশ পর্ব। দেখিতে দেখিতে পূজা আসিয়া গেল। আজ 2 বৎসর এখানে সে চাকরি করিতেছে। পূজার পূর্বে প্রতিবারই সে ও নৃপেন টাইপিস্ট কোথাও না কোথাও যাইবার পরামর্শ আঁটিয়াছে, নকশা আঁকিয়াছে, ভাড়া কষিয়াছে, কখনো পুরুলিয়া, কখনো পুরী। যাওয়া অবশ্য কোথাও হয় না, তবুও যাইবার কল্পনা করিয়াও মনটা খুশি হয়। মনকে বোঝায়, এবার না হয় আগামী পূজায় নিশ্চয়ই কেহ বাধা দিতে পারিবে না। শনিবার অফিস বন্ধ হইয়া গেল। অপুর আজকাল এমন হইয়াছে যে বাড়ি ফিরিয়া অপর্ণার মুখ দেখিতে পারিলে যেন বাঁচে। কতক্ষণে 7টা বাজিবে, ঘন ঘন ঘড়ির দিকে সতৃষ্ণ চোখে চায়। 5টা বাজিয়া গেলে অকুল সময় সমুদ্রে যেন থই পাওয়া যায়। আর মোটে ঘণ্টা 2। 6টা আর 1। হোক পায়রার খোপের মতো বাসা। অপর্ণা যেন সব দুঃখ ভুলাইয়া দেয়। তাহার কাছে গেলে আর কিছু মনে থাকে না। অপর্ণা চা ও খাবার আনিয়া দিল। এই সময়টায় আধ ঘণ্টা সে স্বামীর কাছে থাকিতে পায়, গল্প করিতে পায়। আর সময় হয় না। এখনই আবার অপুকে ছেলে পড়াইতে বাহির হইতে হইবে। অপু এই সময় তাহাকে সব দিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়াছে। ফর্সা লাল পাড় শাড়িটি পরা, চুলটি বাঁধা, পায়ে আলতা, কপালে সিঁদুরের টিপ। মূর্তিমতী গৃহলক্ষ্মীর মতো হাসি মুখে তাহার জন্যে চা আনে, গল্প করে। রাত্রে কি রান্না হইবে রোজ জিজ্ঞাসা করে। সারাদিনের বাসার ঘটনা বলে। বলে, ফিরে এসো, দুজনে আজ মহারানী ঝিন্দন আর দিলীপ সিংয়ের কথাটা পড়ে শেষ করে ফেলব। বার 2 অপু তাহাকে সিনেমায় লইয়া গিয়াছে। ছবি কি করিয়া নড়ে অপর্ণা বুঝিতে পারে না। অবাক হইয়া দেখে, গল্পটাও ভালো বুঝিতে পারে না। বাড়ি আসিয়া অপু বুঝাইয়া বলে। চায়ের বাটিতে চুমুক দিয়া অপু বলিল, এবার তো তোমায় নিয়ে যেতে লিখেছেন শ্বশুরমশাই, কিন্তু অফিসের ছুটির যা গতি, রাম এসে নিয়ে যাক না। তারপর আমি কার্তিক মাসের দিকে না হয় 2-4 দিনের জন্য যাব। আর তাছাড়া যদি যেতেই হয়, তবে এই সময় যত সকাল সকাল যেতে পারা যায়, এই সময়টায় বাপ মায়ের কাছে থাকা ভালো ভেবে দেখলাম। অপর্ণা লজ্জারক্ত মুখে বলল, রাম ছেলে মানুষ, ওকে নিয়ে যেতে পারবে? তাছাড়া মা তোমায় কতদিন দেখেননি, দেখতে চেয়েছেন। তা বেশ, চলো আমিই যাই। রামের হাতে ছেড়ে দিতে ভরসা হয় না। এই অবস্থায় একটু সাবধানে ওঠানামা করতে হবে কি না? দাও তো ছাতাটা, ছেলে পড়িয়ে আসি। যাওয়া হয়তো কালই, চলো যাই। একটা সিগারেট দাও না। আবার সিগারেট? 8টে সিগারেট সকাল থেকে খেয়েছ, আর পাবে না। আবার পড়িয়ে এলে একটি পাবে। দাও লক্ষ্মীটি, রাতে আর চাইব না, দাও একটি। অপর্ণা ভ্রু কুঞ্চিত করিয়া হাসি মুখে বলিল, আবার রাত্রে তুমি ছাড়বে আর একটা না নিয়ে? তেমন ছেলে কিনা তুমি? বেশি সিগারেট খায় বলিয়া অপু সিগারেটের টিন অপর্ণার জিম্মায় রাখিবার প্রস্তাব করিয়াছিল। অপর্ণার কড়াকড়ি বন্দোবস্ত সবসময় খাটে না। অপু বরাদ্দ অনুযায়ী সিগারেট নিঃশেষ করিবার পর আরও চায়, পিড়াপিড়ি করে। অপর্ণাকে শেষকালে দিতেই হয়। তবে ঘরে সিগারেট না মিলিলে বাহিরে গিয়া সে পারতপক্ষে কেনে না। অপর্ণাকে প্রপঞ্চনা করিতে মনে বড় বাধে, কিন্তু সব দিন নয়। ছুটি ছাটার দিন বাড়িতে প্রাপ্য আদায় করিয়াও আরও 2-1 বাক্স কেনে, যদিও সে কথা অপর্ণাকে জানায় না। ছেলে পড়াইয়া আসিয়া অপু দেখিল, ওপরের রুগ্ন ভদ্রলোকটির ছোট মেয়ে পিন্টু তাহাদের ঘরের এক কোণে ভীত পাংশু মুখে বসিয়া আছে। বাড়ি শুদ্ধ হইচই। অপর্ণা বলিল, ওগো, এই পিন্টু গাঙ্গুলিদের ছোট খুকিকে নিয়ে গোলদিঘিতে বেড়াতে বেরিয়েছিল। ও বুঝি চিনিবাদাম খেয়ে কলে জল খেতে গিয়েছে, আর ফিরে এসে দেখে খুকি নেই, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর মা তো একেই জুজু হয়ে থাকে। আহা, সে বেচারি তো নবমীর পাঁঠার মতো কাঁপছে আর মাথা কুটছে। আমি পিন্টুকে এখানে লুকিয়ে রেখে দিয়েছি, নইলে ওর মা ওকে আজ গুঁড়ো করে দেবে। আর গাঙ্গুলি গিন্নি যে কি কাণ্ড করছে জানোই তো তাকে।
তুমি একটু দেখো না গো। গাঙ্গুলি গিন্নি মরা কান্নার আওয়াজ করিতেছেন, কানে গেল। ওগো, আমি দুধ দিয়ে কি কালসাপ পুষেছিলাম গো, আমার এ কি সর্বনাশ হলো গো মা। ওগো, তাই আপদেরা বিদেয় হয় না আমার হাট থেকে, এতদিনে মনোবাঞ্ছা ইত্যাদি। অপু তাড়াতাড়ি বাহির হইয়া গেল, বলিল, পিন্টু খেয়েছে কিছু? খাবে কি, ও কি ওতে আছে? গাঙ্গুলি গিন্নি দাঁত পিষছে। আহা, ওর কোনো দোষ নেই, ও কিছুতেই নিয়ে যাবে না, সেও ছাড়বে না, তাকে আগলে রাখা কি ওর কাজ? সকলে মিলিয়া খুঁজিতে খুঁজিতে খুকিকে কলুটোলা থানায় পাওয়া গেল। সে পথ হারাইয়া ঘুরিতেছিল, বাড়ির নম্বর রাস্তার নাম বলিতে পারে না। একজন কনস্টেবল এই অবস্থায় তাহাকে পাইয়া থানায় লইয়া গিয়াছিল। বাড়ি আসিলে অপর্ণা বলিল, পাওয়া গিয়েছে, ভালোই হলো। আহা, বউটাকে আর মেয়েটাকে কি করে গাঙ্গুলি গিন্নি দাঁতে পিষছে গো। মানুষ মানুষকে এমনও বলতে পারে? কাল নাকি এখান থেকে বিদায় হতে হবে, হুকুম হয়ে গিয়েছে। অপু বলিল, কিছু দরকার নেই, কাল তো আমরা চলে যাচ্ছি, আমার তো আসতে এখনো 4-5 দিন দেরি, ততদিন ওরা রোগী নিয়ে আমাদের ঘরে এসে থাকুন, আমি এলে অসুবিধা হবে না। আমি না হয় ওই পাশেই বরদাবাবুদের মেসে গিয়ে রাত্রে শোব, তুমি গিয়ে বলো বউ ঠাকুরকে। আমি বুঝি অপর্ণা, আমার মা আমার বাবাকে নিয়ে কাশিতে গিয়ে আমার ছেলেবেলায় ওইরকম বিপদে পড়েছিল। তোমাকে সেসব কথা কখনো বলিনি। বাবা মারা গেলেন, হাতে একটা সিকি পয়সা নেই আমাদের। সেখানকার 2-1 লোক কিছু কিছু সাহায্য করল, হবিষ্যির খরচ জোটে না, মাতে আমাতে রাত্রে শুধু অড়রের ডাল ভিজে খেয়ে কাটিয়েছি। আমি তখন ছেলে মানুষ, বছর 10 বয়স। গরিব হওয়ার কষ্ট যে কি তা আমার বুঝতে বাকি নেই। কাল সকালেই ওরা এখানে আসুন। অপর্ণা যাইবার সময় পিন্টুর মা খুব কাঁদিল। এ বাড়িতে বিপদে আপদে অপর্ণা যথেষ্ট করিয়াছে। রোগীর সেবা করিয়া ছেলে মেয়েকে দেখিতে সময় পাইত না। তাহাদের চুল বাঁধা, টিপ পরানো, খাবার খাওয়ানো সব নিজের ঘরে ডাকিয়া আনিয়া অপর্ণা করিত। পিন্টু তো মাসিমা বলিতে অজ্ঞান। সকলের কান্না থামে তো পিন্টুকে আর থামানো যায় না। বউয়ের বয়স অপর্ণার চেয়ে অনেক বেশি। সে কাঁদিতে কাঁদিতে বলিল, চিঠি দিও ভাই, দুঠাই ভালো ভালো হয়ে গেলে আমি মায়ের পুজো দেব। ঘরের চাবি পিন্টুর মায়ের কাছে রহিল। রেলে ও স্টিমারে অনেকদিন পর চড়া, দুজনেই হাঁপ ছাড়িয়া বাঁচিল, দুজনেই খুব খুশি। অপর্ণা পল্লীগ্রামের মেয়ে, শহর তাহার ভালো লাগে না। এতটুকু ঘরে কোনোদিন থাকে নাই। সকাল ও সন্ধ্যাবেলায় যখন সব বাসারে মিলিয়া একসঙ্গে কয়লার উনুনে আগুন দিত, ধোঁয়ায় অপর্ণার নিঃশ্বাস বন্ধ হইয়া আসিত, চোখ জ্বালা করিত। সে কি ভীষণ যন্ত্রণা! সে নদীর ধারের মুক্ত আলো বাতাসে প্রকাণ্ড বাড়িতে মানুষ হইয়াছে, এসব কষ্ট জীবনে এই প্রথম। একদিন তাহার তো কান্না পাইত, কিন্তু এই 2 বৎসরে সে নিজের সুখ সুবিধার কথা বড় একটা ভাবে নাই। অপুর ওপর তাহার একটা অদ্ভুত স্নেহ গড়িয়া উঠিয়াছে, ছেলের ওপর মায়ের স্নেহের মতো। অপুর কৌতুকপ্রিয়তা, ছেলেমানুষি খেয়াল, সংসার অনভিজ্ঞতা, হাসি খুশি এসব অপর্ণার মাতৃত্বকে অদ্ভুতভাবে জাগাইয়া তুলিয়াছে। তাহার উপর স্বামীর দুঃখময় জীবনের কথা, ছাত্রাবস্থায় দারিদ্র্য ও অনাহারের সঙ্গে সংগ্রাম, সে সব শুনিয়াছে। সেসব কথা অপু বলে নাই, সেসব বলিয়াছে প্রণব। বরং অপু নিজের অবস্থা অনেক বাড়াইয়া বলিয়াছিল। নিশ্চিন্দপুরের নদীর ধারের পৈতৃক বৃহৎ দোতলা বাড়িটার কথাটা আরও 2-1 বার না তুলিয়াছিল এমন নহে, নিজে কলেজ হোস্টেলে ছিল এ কথাও বলিয়াছে। বুদ্ধিমতী অপর্ণার স্বামীকে চিনিতে বাকি নাই, কিন্তু স্বামীর কথা সে যে সর্বৈব মিথ্যা বলিয়া বুঝিয়াছে, এই ভাব একদিনও দেখায় নাই। বরং সস্নেহে বলে, দেখো, তোমাদের দেশের বাড়িটাতে যাবে বলে বললে, একদিনও তো গেলে না। ভালো বাড়িখানা, পুলুদার মুখে শুনেছি জমিজমাও বেশ আছে। একদিন গিয়ে সব বরং দেখে শুনে এসো, না দেখলে কি ওসব থাকে? অপু আমতা আমতা করিয়া বলে, তা যেতাম, কিন্তু বড় ম্যালেরিয়া, তাতেই সব ছাড়লাম কিনা।
নইলে আজ অভাব কি। কিন্তু অসতর্ক মুহূর্তে দু একটা বেফাঁস কথা মাঝে মাঝে বলিয়াও ফেলে, ভুলিয়া যায় আগে কি বলিয়াছিল কোন সময়। অপর্ণা কখনো দেখায় নাই যে এসব কথার অসামঞ্জস্য সে বুঝিতে পারিয়াছে। না খাইয়া যে কষ্ট পায় অপর্ণার এ কথা জানা ছিল না। সচ্ছল ঘরের আদরে লালিতা মেয়ে, দুঃখ কষ্টের সন্ধান সে জানে না। মনে মনে ভাবে এখন হইতে স্বামীকে সে সুখে রাখিবে। এটা একটা নেশার মতো তাহাকে পাইয়াছে। অল্পদিনেই সে আবিষ্কার করিয়া ফেলিল অপু কি কি খাইতে ভালোবাসে। তালের ফুলুরি সে করিতে জানিত না, কিন্তু অপু খাইতে ভালোবাসে বলিয়া মনসাপোতায় নিরুপমার কাছে শিখিয়া লইয়াছিল। এখানে সে কতদিন অপুকে কিছু না জানাইয়া বাজার হইতে তাল আনাইয়াছে, সব উপকরণ আনাইয়াছে। অপু হয়তো বর্ষার জলে ভিজিয়া অফিস হইতে বাসায় ফিরিয়া হাসি মুখে বলিত, কোথায় গেলে অপর্ণা, এত সকালে রান্নাঘরে কি দেখি? পরে উকি দিয়া বলিত, তালের বড়া ভাজা হচ্ছে বুঝি, তুমি জানলে কি করে? বারে। অপর্ণা উঠিয়া স্বামীর শুকনো কাপড়ের ব্যবস্থা করিয়া দিত, বলিত, এসো না, ওখানেই বসে খাবে, গরম গরম ভেজে দিই। অপুর বুকটা ছাঁত করিয়া উঠিত। ঠিক এইভাবেরই কথা বলিত মা। অপুর অদ্ভুত মনে হয়, মায়ের মতো স্নেহশীলা সেবাপরায়ণা, সেই রকম অন্তর্যামিনী। বার্ধক্যের কর্মক্লান্ত মা যেন ইহারই নবীন হাতে সকল ভার সঁপিয়া দিয়া চলিয়া গিয়াছে। মেয়েদের দেখিবার চোখ তাহার নতুন করিয়া ফোটে। প্রত্যেককে দেখিয়া মনে হয় এ কাহারও মা, কাহারও স্ত্রী, কাহারও বোন। জীবনে এই তিন রূপেই সে নারীকে পাইয়াছে। তাহাদের মঙ্গল হস্তের পরিবেশনে এই ২৬ বৎসরের জীবন পুষ্ট হইয়াছে। তাহাদের কি চিনিতে বাকি আছে তাহার? স্টিমার ছাড়িয়া দুজনে নৌকায় চড়িল। অপর্ণার খুড়তুতু ভাই মুরারি উহাদের নামাইয়া লইতে আসিয়াছিল। সেও গল্প করিতে করিতে চলিল। অপর্ণা ঘোমটা দিয়া একপাশে সরিয়া বসিয়াছিল। হেমন্ত অপরাহ্নের স্নিগ্ধ ছায়া নদীর বুকে নামিয়াছে। বাঁ দিকের তীরে সারি সারি গ্রাম। একখানা বড় হাঁড়ি কলসি বোঝাই ভর জসাইকাটির ঘাটে বাঁধা। অপুর মনে একটা মুক্তির আনন্দ, আর মনেও হয় না যে জগতে শিলেদের অফিসের মতো ভয়ানক স্থান আছে। তাহার সহজ আনন্দপ্রবণ মন আবার নাচিয়া উঠিল। চারিধারেরই শ্যামলতা, প্রসার, নদী জলের গন্ধের সঙ্গে তাহার যে নারীর যোগ আছে। কৌতুক দেখিবার জন্যে অপর্ণাকে লক্ষ্য করিয়া হাসিমুখে বলিল, ওগো কলা বউ, ঘোমটা খোলো, চেয়ে দেখো, বাপের বাড়ির দেশটা দেখো চেয়ে। মুরারি হাসি মুখে অন্যদিকে মুখ ফিরাইয়া রহিল। অপর্ণা লজ্জায় আরো জড়সড় হইয়া বসিল। আরো খানিকটা আসিয়া মুরারি বলিল, তোমরা যাও, এইখানেই হাটে যদি বড় মাছ পাওয়া যায়, জ্যাঠাইমা কিনতে বলে দিয়েছেন, এইটুকু হেঁটে যাবক্ষণ। মুরারি নামিয়া গেলে অপর্ণা বলিল, আচ্ছা তুমি কি গো, দাদার সামনে ওইরকম করে আমায়? তোমার সেই দুষ্টুমি এখনো গেল না। কি ভাবলে বলো তো দাদা, ছি। পরে রাগের সুরে বলিল, দুষ্টু কোথাকার, তোমার সঙ্গে আমার কক্ষনো কোথাও যাব না, কক্ষনো না, থেকো একলা বাসায়। বইয়েই গেল। আমি তোমাকে মাথার দিব্যি করে সেধেছিলুম কি না? আমি নিজে মজা করে রেঁধে খাবো। তাই খেয়েও, কি রান্নার ছাঁদ, তবু যদি আমি না জানতাম। আলু ভাতে, বেগুন ভাতে, ৭ রকম তরকারির সব ভাতে, কি রাঁধুনি। নিজের দিকে চেয়ে কথা বলো। প্রথম যেদিন খুলনার ঘাটে রেঁধেছিলে মনে আছে? সব আলুনি। ও মা, এত বড় মিথ্যেবাদী! সব আলুনি? সব, বিলকুল, মায় পটল ভাজা পর্যন্ত। অপর্ণা রাগ করিতে গিয়া হাসিয়া ফেলিল, বলিল, তুমি ভাঙন মাছ খাওনি? আমাদের এই নোনাগাঙের ভাঙন মাছ ভারী মিষ্টি, কাল মাকে বলে তোমায় খাওয়াবো। লজ্জা করবে না তার বেলায়? কি বলবে মাকে? ও মা, এই আমার। অপর্ণার স্বামীর মুখে হাত দিয়ে বলিল, চুপ। ঠিক সন্ধ্যার সময় অপর্ণাদের ঘাটে নৌকা লাগিল। দুজনেরই মনে এক অপূর্ব ভাব। সটিবনের সুগন্ধভরা স্নিগ্ধ হেমন্ত অপরাহ্ন তার সবটা কারণ নয়।
নদী তীরে ঝুপসি হইয়া থাকা গোলগাছের সবুজ সারিও নয়, কারণ তাহাদের আনন্দপ্রবণ অনাবিল যৌবন, ব্যগ্র নবীন আগ্রহ ভরা যৌবন। জ্যোৎস্না রাত্রে ওপরের ঘরে ফুলশয্যার সেই পালঙ্কে বাতি জ্বালিয়া বসিয়া পড়িতে পড়িতে সে অপর্ণার প্রতীক্ষায় থাকে। নারকেল শাখায় দেবীপক্ষের বকের পালকের মতো শুভ্র চাঁদের আলো পড়ে। বাহিরের রাত্রির দিকে চাহিয়া কত কথা মনে আসে, কত সব পুরাতন স্মৃতি, কোথায় যেন এই ধরনের সব পুরনো দিনের কত জ্যোৎস্না ঝরা রাত। এই যেন সব আরব্য উপন্যাসের কাহিনী। সে ছিল কোন কুঁড়ে ঘরে, পেট পুরিয়া সব দিন খাইতেও পারিত না। সে আজ এত বড় প্রাচীন জমিদার ঘরের জামাই, অথচ আশ্চর্য এই যে এইটাই মনে হইতেছে সত্য। পুরনো দিনের জীবনটা অবাস্তব, অস্পষ্ট, ধোঁয়া ধোঁয়া মনে হয়। হেমন্তের রাত্রি, ঠান্ডা বেশ, কেমন একটা গন্ধ বাতাসে। অপুর মনে হয় কুয়াশার গন্ধ। অনেক রাত্রে অপর্ণা আসে। অপু বলে, এত রাত যে, আমি কতক্ষণ জেগে বসে থাকি? অপর্ণা হাসে, বলে, নিচে কাকাবাবুর শোবার ঘর। আমি সিঁড়ি দিয়ে এলে পায়ের শব্দ ওর কানে যায়। এই জন্যে উনি ঘরে খিল না দিলে আসতে পারিনি, ভারী লজ্জা করে। অপু জানলার খড়খড়িটা সশব্দে বন্ধ করিয়া দিল। অপর্ণা লাজুক মুখে বলিল, এই শুরু হলো দুষ্টুমি না? তুমি কি গো, কাকাবাবু এখনো ঘুমোননি যে? অপু আবার খটাস করিয়া খড়খড়ি খুলিয়া অপেক্ষাকৃত উচ্চস্বরে বলিল, অপর্ণা, এক গ্লাস জল আনতে ভুলে গেলে যে। ও অপর্ণা! অপর্ণার লজ্জায় বালিশের মধ্যে মুখ গুঁজরাইয়া পড়িয়া রহিল। ভোর রাত্রেও দুজনে গল্প করিতেছিল। সকালের আলো ফুটিল। অপর্ণা বলিল, তোমার কটায় স্টিমার? সারা রাত তো নিজেও ঘুমোলে না, আমাকেও ঘুমোতে দিলে না। এখন খানিকটা ঘুমিয়ে থাকো, আমি অনাদিকে পাঠিয়ে তুলে দেবক্ষণ বেলা হলে। গিয়ে চিঠি দিও কিন্তু। জানলার পর্দাগুলো ধোপার বাড়ি দিও। আমি না গেলে আর সাবান কে দেবে? সস্নেহে স্বামীর গায়ে হাত বুলাইয়া বলিল, কিরকম রোগা হয়ে গিয়েছ? এখানে এ সময় কিছুদিন থাকলে শরীরটা সারত। এখন তোমাকে কাজ ছাড়া করতে ইচ্ছে করে না। কলকাতায় না মেলে দুধ, না মেলে কিছু। রোজ অফিস থেকে এসে মোহনভোগ খেও। পিন্টুর মাকে বলে এসেছি, সেই করে দেবে। এখন তো খরচ কমল, বেশি ছেলে পড়ানোতে কাজ নেই। যাই তাহলে? অপু বলিল, বসো বসো, এখনো কোথায় তেমন ফর্সা হয়েছে? কাকার উঠতে এখনো দেরি। অপর্ণা বলিল, হ্যাঁ, আরেকটা কথা, দেখো মনসাপতার ঘরটা এবার খুঁচি দিয়ে রেখো, নইলে বর্ষার দিকে বড্ড খরচ পড়ে যাবে। কলকাতার বাসায় তো চিরদিন চলবে না, ওই হলো আপন ঘরদোর। এবার মনসাপতায় ফিরব, বাস না করলে খড়ের ঘর টেকে না। যাই এবার, কাকা এবার উঠবেন, যাই। অপর্ণা চলিয়া গেলে অপুর মন খুঁত খুঁত করিতে লাগিল। এখনো বাড়ির কেহই ওঠে নাই। কেন সে অপর্ণাকে ছাড়িয়া দিল? কেন বলিল যাও? তাহার সম্মতি না পাইলে অপর্ণা কখনোই যাইত না। কিন্তু অপর্ণা আর একবার আসিয়াছিল ঘণ্টা খানেক পরে। চা দেওয়া হইবে কিনা জিজ্ঞাসা করিতে। অপু তখন ঘুমাইতেছে। খোলা জানলা দিয়া মুখে রৌদ্র লাগিতেছে। অপর্ণা সন্তর্পণে জানলাটা বন্ধ করিয়া দিল। ঘুমন্ত অবস্থায় স্বামীকে এমন দেখায়, এমন একটা মায়া হয় ওর উপরে। সিঁড়ি দিয়ে নামিবার সময় ভাবিল, মা সত্যি বলে বটে, পটের মুখ, পটে আঁকা ঠাকুর দেবতার মতো মুখ। চলিয়া আসিবার সময় কিন্তু অপর্ণার সঙ্গে দেখা হইল না। অপুর আগ্রহ ছিল, কিন্তু আত্মীয় কুটুম পরিজনে বাড়ি সরগরম। কাহাকে যে বলে অপর্ণাকে একবার ডাকিয়া দিতে, মুখচোরা অপু ইচ্ছাটা কাহাকেও জানাইতে পারিল না। নৌকায় উঠিয়া মুরারির ছোট ভাই বিশু বলিল, আসবার সময় দিদির সঙ্গে দেখা করে এলেন না কেন জামাইবাবু? দিদি সিঁড়ির ঘরে জানলার ধারে দাঁড়িয়ে কাঁদছিল আপনি যখন চলে আসেন। কিন্তু নৌকা তখন জোর ভাঁটার টানে জসাইকাটির বাঁকের প্রায় কাছাকাছি আসিয়া পৌঁছিয়াছে।
এবার কলিকাতায় আসিয়া অনেক দিন পর দেওয়ানপুরের বাল্যবন্ধু দেবব্রতের সঙ্গে দেখা হইল। সে আমেরিকা যাইতেছে। পরস্পরে দেখা সাক্ষাৎ না হওয়ায় কেহ কাহারও ঠিকানা জানিত না। অথচ দেবব্রত এখানেই কলেজে পড়িতেছিল, এবার বিএসসি পাশ করিয়াছে। অপুর কাছে ব্যাপারটা আশ্চর্য ঠেকিল। আনন্দ হইল, হিংসাও হইল। প্রতি শনিবারে বাড়ি না যাইয়া যে থাকিতে পারিত না, সেই ঘর পাগল দেবব্রত আমেরিকা চলিয়া যাইতেছে। মাস 2-3 বড় কষ্টে কাটিল। আজ 1 বৎসরের অভ্যেস। অফিস হইতে বাসায় ফিরিয়া অপর্ণার হাসি ভরা মুখ দেখিয়া কর্মক্লান্ত মন শান্ত হইত। আজকাল এমন কষ্ট হয়। বাসায় না ফিরিয়াই সোজা ছেলে পড়াইতে যায় আজকাল। বাসায় মন লাগে না, খালি খালি ঠেকে। লীলারা কেহ এখানে নাই। বর্ধমানের বিষয় লইয়া কি সব মামলা মকদ্দমা চলিতেছে। অনেকদিন হইতে তাহারা এখানে। একদিন রবিবারে সে বেলুড় মঠ বেড়াইয়া আসিয়া অপর্ণাকে একটা লম্বা চিঠি দিল। ভারী ভালো লাগিয়াছে জায়গাটা। অপর্ণা এখানে আসিলে একদিন বেড়াইয়া আসিবে। এইসব পত্রের উত্তর অপর্ণা খুব শীঘ্রই দেয়, কিন্তু পত্রখানার কোনো জবাব আসিল না। 2 দিন, 4 দিন, 7 দিন হইয়া গেল। তাহার মন অস্থির হইয়া উঠিল। কি ব্যাপার? অপর্ণা হয়তো নাই, সে মারা গিয়াছে। ঠিক তাই, রাত্রে নানা রকম স্বপ্ন দেখে। অপর্ণা ছলছল চোখে বলিতেছে, তোমায় তো বলেছিলাম আমি বেশি দিন বাঁচব না, মনে নেই? সেই মনসাপোতায় একদিন রাত্রে। আমার মনে কে বলতো, যাই, আবার 8 জন্মে দেখা হবে। পরদিন পরিবেশ শনিবার। সে অফিসে গেল না। চাকুরির মায়া না করিয়াই সুটকেস গুছাইয়া বাহির হইয়া যাইতেছে, এমন সময় শ্বশুরবাড়ির পত্র পাইল। সকলেই ভালো আছে। যাক, বাঁচা গেল। উহ, কি ভয়ানক দুর্ভাবনার মধ্যে ফেলিয়াছিল উহারা। অপর্ণার উপর একটু অভিমানও হইল। কি কাণ্ড! মন ভালো না থাকিলে এমন সব অদ্ভুত কথাও মনে আসে। কয়দিন সে ক্রমাগত ভাবিয়াছে। ওগো মাঝি তরি হেথা গানটা কলিকাতায় আজকাল সবাই গায়, কিন্তু গানটার বর্ণনার সঙ্গে তার শ্বশুরবাড়ির এত হুবহু মিল হয় কি করিয়া? গানটা কি তাহার বেলায় খাটিয়া যাইবে? শনিবার সকাল হইতে ফিরিয়া দেখিল মুরারি তাহার বাসায় বারবারান্দায় চেয়ারখানাতে বসিয়াছে। শ্যালককে দেখিয়া অপু খুশি হইল। হাসি মুখে বলিল, হে কি, সাক্ষাৎ বড় কুটুম যে! কার মুখ দেখে না জানি আজ সকালে। মুরারি খামে আটা একখানা চিঠি তাহার হাতে দিল, কোনো কথা বলিল না। অপু পত্রখানা হাত বাড়াইয়া লইতে গিয়া দেখিল মুরারির মুখ কেমন হইয়া গিয়াছে। সে যেন চোখের জল চাপিতে প্রাণপণ চেষ্টা করিতেছে। অপুর বুকের ভেতরটা হঠাৎ যেন হিম হইয়া গেল। কেমন করিয়া আপনা আপনি তাহার মুখ দিয়া বাহির হইল, অপর্ণা নেই? মুরারি আর নিজেকে সামলাইতে পারিল না। কি হয়েছিল? কাল সকালে 8টার সময় প্রসব হল, 9:30টার সময় জ্ঞান ছিল। আগাগোড়া ছোট কাকিমার কাছে নাকি চুপি চুপি বলেছিল ছেলে হওয়ার কথা তোমাকে তার করে জানাতে। তখন ভালোই ছিল। হঠাৎ 9টার পর থেকে। ইহার পর অপু অনেক সময় ভাবিয়া আশ্চর্য হইত, সে তখন স্বাভাবিক সুরে অতগুলো প্রশ্ন একসঙ্গে করিয়াছিল কি করিয়া। মুরারি বাড়ি ফিরিয়া গল্প করিয়াছিল, অপূর্বকে কি করে খবরটা শোনাব, সারা রেল স্টিমারে শুধু তাই ভেবেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম, আমায় বলতে হলো না, ওই খবরটা টেনে বার করলে। মুরারি চলিয়া গেলে সন্ধ্যার দিকে একবার অপুর মনে হইল, নবজাত পুত্রটি বাঁচিয়া আছে না নাই। সে কথা তো মুরারিকে জিজ্ঞাসা করা হয় নাই, বা সেও কিছু বলে নাই। কে জানে, হয়তো নাই। কথাটা ক্রমে বাসার সকলেই শুনিল। পরদিন যথারীতি অফিসে গিয়াছিল। অফিস হইতে ফিরিয়া হাত মুখ ধুইতেছে, ওপরের ভাড়াটে বন্ধু সেন মহাশয় অপুদের ঘরের বারান্দাতে উঠিলেন। অপু বলিল, এই যে সেন মহাশয়,
আসুন আসুন। সেন মহাশয় জিহ্বা ও তালুর সাহায্যে একটা দুঃখসূচক শব্দ উচ্চারণ করিয়া টুলখানা টানিয়া লইয়া হতাশভাবে বসিয়া পড়িলেন। আহাহা, রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী। কলের কাছে সেদিন মা আমার সাবান নিয়ে কাপড় ধুচ্ছেন। আমি সকাল সকাল স্নান করব বলে ওপরের জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি। বললাম, কে বৌমা? তা মা আমার একটু হাসলেন। বলি, তা থাক, মার কাপড় কাচাটা হয়ে যাক, স্নানটা না হয় 9টার পরেই করা যাবে। একদিন ইলিশ মাছের দই মাছ রেঁধেছেন, অমনি তা বাটি করে ওপরে পাঠিয়ে দিয়েছেন। আহা, কি নরম কথা, কি লক্ষ্মী স্ত্রী! সবই শ্রীহরির ইচ্ছে। তিনি উঠিয়া যাইবার পর আসলেন গাঙ্গুলি গৃহিণী। বয়সে প্রবীণা হইলেও ইনি কখনো অপুর সঙ্গে সাক্ষাৎভাবে কথাবার্তা বলেন নাই। আধ ঘোমটা দিয়া ইনি দৌড়ের আড়াল হইতে বলিতে লাগিলেন, আহা, জলজ্যান্ত বউটা! এমন হবে তা কখনো জানিনি, ভাবিও নি। কাল আমার বড় ছেলে নবীন বলছে রাত্রিরে, মা শুনেছ এইরকম, অপূর্ববাবুর স্ত্রী মারা গিয়েছেন, এইমাত্র খবর এলো। তা বাবা আমি বিশ্বাস করিনি। আজ সকালে আবার বাঁটুল বললে। তা বলি যাই, জেনে আসি। আসবো কি বাবা, 2 ছেলের আপিসের ভাত, বাঁটুলের আজকাল আবার দমদমার গুলি কারখানার কাজ, দুটো নাকে মুখে গুঁজেই দৌড়োয়। এখন 2.5 টাকা হপ্তা, সাহেব বলেছে বসে থেকে মাসে 1.5 টাকা বাড়িয়ে দেবে। ওই এক ছেলে রেখে ওর মা মারা যায়, সেই থেকে আমারই কাছে। আহা, তা ভেবো না বাবা, সবারই ও কষ্ট আছে। তুমি পুরুষ মানুষ, তোমার ভাবনা কি বাবা? বলে, বজায় থাকুক চূড়ো বাসি, মিলবে কত সেবাদাসী। একটা ছেড়ে 10টা বিয়ে করো না কেন, তোমার বয়সটাই বা কি এমন? অপু ভাবিল, এরা লোক ভালো তাই এসে এসে বলছে, কিন্তু আমায় কেন একটু একা থাকিতে দেয় না? কেউ না আসে ঘরে, সেই আমার ভালো। এরা কি বুঝবে? সন্ধ্যা হইয়া গেল। বারান্দায় যে কোণে ফুলের টব সাজানো, 2-একটা মশা সেখানে বিনবিন করিতেছে। অন্যদিন সে সেই সময় আলো জ্বালে, স্টোভ জ্বালিয়া চা ও হালুয়া করে। আজ অন্ধকারের মধ্যে বারান্দার চেয়ারখানাতে বসিয়াই রহিল। এক মনে সে কি একটা ভাবিতেছিল, গভীরভাবে ভাবিতেছিল। ঘরের মধ্যে দেশটাই জ্বালার শব্দে সে চমকিয়া উঠিল। বুকের ভেতরটা যেন কেমন করিয়া উঠিল। মুহূর্তের জন্যে মনে হইল অপর্ণা আছে এখানে, থাকিলে এই সময় সে স্টোভ ধরাইত, সন্ধ্যা দিত। ডাকিয়া বলিল, কে? পিন্টু আসিয়া বলিল, ও কাকাবাবু, মা আপনাদের কেরোসিনের তেলের বোতলটা কোথায় জিজ্ঞেস করলে? অপু বিস্ময়ের সুরে বলিল, ঘরে কে রে পিন্টু, তোর মা? ও বউ ঠাকরুন। বলিতে বলিতে সে উঠিয়া দেখিল পিন্টুর মা ঘরের মেঝেতে স্টোভ মুছিতেছে। বউ ঠাকুরুন, তা আপনি আবার কষ্ট করে কেন মিথ্যে? আমি বরং ওটা। তেলের বোতলটা দিয়া সে আবার আসিয়া বারান্দাতে বসিল। পিন্টুর মা স্টোভ জ্বালিয়া চা ও খাবার তৈরি করিয়া পিন্টুর হাতে পাঠাইয়া দিল। ও রাত্রি 9টার পর নিজের ঘর হইতে ভাত বাড়িয়া আনিয়া অপুদের ঘরের মেঝেতে খাইবার ঠাঁই করিয়া ভাতের থালা ঢাকা দিয়া রাখিয়া গেল। পিন্টুর বাবা সারিয়া উঠিয়াছেন, তবে এখন বড় দুর্বল। লাঠি ধরিয়া সকালে বিকালে একটু আধটু গোলদিঘিতে বেড়াইতে যান। নিচের এক ঘর ভাড়াটে উঠিয়া যাওয়াতে সেই ঘরেই আজকাল ইহারা থাকেন। ডাক্তার বলিয়াছে আর মাসখানেকের মধ্যে দেশে ফেরা চলিবে। পরদিন সকালেও পিন্টুর মা ভাত দিয়া গেল। বৈকালে অফিস হইতে আসিয়া কাপড় জামা না ছাড়িয়াই বাহিরে বারান্দাতে বসিয়াছে, বউটি স্টোভ ধরাইতে আসিল। অপু উঠিয়া গিয়ে বলিল, রোজ রোজ আপনাকে এই কষ্ট করতে হবে না বৌদি, আমি গোলদিঘির ধারের দোকান থেকে চা খেয়ে আসব। বউটি বলিল, আপনিও তো কুণ্ঠিত হচ্ছেন কেন ঠাকুরপো? আমার আর কি কষ্ট, টুলটা নিয়ে এসে এখানে বসুন, দেখুন চা তৈরি করি। এই প্রথম পিন্টুর মা তাহার সহিত কথা বলিল। পিন্টু বলিল, কাকাবাবু, আমাকে গোলদিঘিতে বেড়াতে নিয়ে যাবে? একটা ফুলের চারা তুলে আনব, এখানে পুঁতে দেব।
বউটির বয়স ৩০-এর মধ্যে, পাতলা এক হারা গড়ন, শ্যামবর্ণ, মাঝামাঝি দেখিতে। খুব ভালোও নয়, মন্দও নয়। অপু টুলটা দুয়ারের কাছে টানিয়া বসিল। বউটি চায়ের জল নামাইয়া বলিল, এক কাজ করি ঠাকুরপো, একবারে 4টি ময়দা মেখে আপনাকে খান কতক লুচি ভেজে দিই। কখানেই বা খান? একেবারে রাতের খাবারটা এই সঙ্গেই খাইয়ে দিই, সারাদিনে খিদেও তো পেয়েছে। মেয়েটির নিঃসংকোচ ব্যবহারে তাহার নিজের সংকোচ ক্রমে চলিয়া যাইতেছিল। সে বলিল, বেশ করুন, মন্দ কি? ও পিন্টু, ওই পেয়ালাটা নিয়ে আয়। থাক থাক ঠাকুরপো, আমি ওকে আলাদা দিচ্ছি, কেটলিতে এখনো চা আছে, আপনি খান। আপনাদের বেলুনটা কোথায় ঠাকুরপো? আপনি সত্যিই বড্ড কষ্ট করছেন বউ ঠাকুরুন, আপনাকে এত কষ্ট দেওয়াটা। আপনি বারবার ওরকম বলছেন কেন? আপনারা আমার যা উপকার করেছেন তা নিজের আত্মীয় করেন আজকাল। কে পরকে থাকবার জন্যে ঘর ছেড়ে দেয়? কিন্তু আমার সে বলবার মুখ তো দিলেন না ভগবান। কি করি বলুন? আমি রোগী সামলে মেয়েকে যদি খাওয়াতে না পারি, তাই সে দুবেলা আপনি খেয়ে অফিসে গেলেই পিন্টুকে নিজে গিয়ে ডেকে এনে আপনার পাতে খাওয়াতো। এক একদিন। কথা শেষ না করিয়াই পিন্টুর মা হঠাৎ চুপ করিল। অপুর মনে হইল, ইহার সঙ্গে অপর্ণার কথা কহিয়া সুখ আছে, এ বুঝিবে, অন্য কেহ বুঝিবে না। সারাদিন অপু কাজকর্মে ভুলিয়া থাকিতে প্রাণপণ চেষ্টা করে, যখনই একটু মনে আসে অমনি একটা কিছু কাজ দিয়া সেটাকে চাপা দেয়। আগে সে মাঝে মাঝে অন্যমনস্ক হইয়া বসিয়া কি ভাবিত, খাতাপত্রে গল্প কবিতা লিখিত, কাজ ফাঁকি দিয়া অন্য বই পড়িত। কিন্তু অপর্ণার মৃত্যুর পর হইতে সে 10 গুণ খাটিতে লাগিল। সকলের কাছে কাজের তাগাদা করিয়া বেড়ায়, সারাদিনের কাজ 2 ঘণ্টায় করিয়া ফেলে। তাহার লেখা চিঠি টাইপ করিতে করিতে নৃপেন বিরক্ত হইয়া উঠিল। পূর্ণিমা তিথিটা অপর্ণার ছাদের আলিশার ধারে দাঁড়াইয়া, এই তো কোজাগরী পূর্ণিমার রাত্রিতে, লক্ষ্মীর মতো মহিময়ী, কি সুন্দর ডাগর দুটি চোখ, কি সুন্দর মুখশ্রী। অপুর মনে হইয়াছিল ওর ঘাড় ফেরাবার ভঙ্গিটা যেন রানীর মতো। এক এক সময় সম্ভ্রম আসে মনে। অপর্ণা হাসিয়া বলে, আমার যে লজ্জা করে, নইলে সকালে তোমার খাবার করে দিতে ইচ্ছে করে। আমার ছোট বোন লুচি ভাজতে জানে না, সেজ খুড়িমার ছেলে সামলের সময় পান না, মা থাকেন ভাঁড়ারে। তোমার খাবার কষ্ট হয় না? হঠাৎ অপুর মনে হয়, দুধ চাই, কি লিখে যাচ্ছি মিছে, কি আর হবে এসবে? কি বিরাট শূন্যতা, কি যেন এক বিরাট ক্ষতি হইয়া গিয়াছে। জীবনে আর কখনো তাহা পূর্ণ হইবার নহে, কখনো নয়, কাহারও দ্বারা না। সম্মুখে বৃক্ষ নাই, লতা নাই, ফুল ফল নাই, শুধু এক রুক্ষ ধূসর বালুকাময় বহু বিস্তীর্ণ মরুভূমি। মাসখানেক পরে পিন্টুর মা চোখের জলে ভাসিয়া বিদায় লইল। পিন্টুর বাবা বেশ সবল হইয়া উঠিয়াছেন, দুজনেই আত্মীয়র মতো নানা সান্ত্বনার কথা বলিয়া গেল। পিন্টুর মা বলিল, কখনো ভাই দেখিনি ঠাকুরপো, আপনাকে সেই ভাইয়ের মতো পেলুম, কিন্তু করতে পারলুম না কিচ্ছু। দিদি বলে যদি মাঝে মাঝে আমাদের ওখানে যান, তবে জানব সত্যি আমি ভাই পেয়েছি। অপু সংসারের বহু দ্রব্য পিন্টুদের সঙ্গে বাঁধিয়া দিল, ডালা, কুলো, ধামা, বঁটি, চাকি, বেলুন। পিন্টুর মা কিছুতেই সেসব লইতে রাজি নয়। অপু বলিল, কি হবে বৌঠান, সংসার তো উঠে গেল, ওসব আর হবে কি? অন্য কাউকে বিলিয়ে দেওয়ার চেয়ে আপনারা নিয়ে যান, আমার মনে তৃপ্তি হবে তবু। মৃত্যুর পর কি হয় কেহই বলিতে পারে না। 2-1 জনকে জিজ্ঞাসাও করিল, ওসব কথা ভাবিয়া তো তাহাদের ঘুম নাই। মেসে বরদাবাবুর উপর তাহার শ্রদ্ধা ছিল, তাহার কাছেও একদিন কথাটা পারিল। বরদাবাবু তাহাকে মামুলি সান্ত্বনার কথা বলিয়া কর্তব্য সমাপন করিলেন। একদিন পল ও ভার্জিনিয়ার গল্প পড়িতে পড়িতে দেখিল, মৃত্যুর পর ভার্জিনিয়া প্রণয়ী পলকে দেখা দিয়াছিল। হতাশ মন এইটুকু সূত্রকেই ব্যগ্র আগ্রহে আঁকড়াইয়া ধরিতে ব্যস্ত হইয়া পড়িল। তবু তো এতটুকু আলো। সে অফিসে, মেসে, বাসায়
যেসব লোকের সঙ্গে কারবার করে তাহারা নিতান্ত মামুলি ধরনের সাংসারিক জীব। অপুর প্রশ্ন শুনিয়া তাহারা আড়ালে হাসে, চোখ টেপাটেপি করে, করুণার হাসি হাসে। এইটাই অপু বরদাস্ত করতে পারে না আদৌ। একদিন একজন সন্ন্যাসীর সন্ধান পাইয়া দরমাহাটার এক গলিতে তাহার কাছে সকালের দিকে গেল। লোকের খুব ভিড়, কেহ দর্শন প্রার্থী, কেহ ঔষধ লইতে আসিয়াছে। অনেকক্ষণ অপেক্ষা করিবার পর অপুর ডাক পড়িল। সন্ন্যাসী গেরুয়াধারী নহেন, সাদা ধুতি পরনে, গায়ে হাত কাটা বেনিয়ান, জলচৌকির ওপর আসন পাতিয়া বসিয়া আছেন। অপুর প্রশ্ন শুনিয়া গম্ভীরভাবে বলিলেন, আপনার স্ত্রী কতদিন মারা গেছেন? মাস 2। তার পুনর্জন্ম হয়ে গিয়েছে। অপু অবাক হইয়া জিজ্ঞাসা করিল, কি করে আপনি, মানে? সন্ন্যাসী বলিলেন, মৃত্যুর সঙ্গে সঙ্গেই হয়, এতদিন থাকে না। আপনাকে বলে দিচ্ছি, বিশ্বাস করতে হয় এসব কথা। ইংরেজি পড়ে আপনারা তো এসব মানেন না, তাই হতে হবে। অপুর কথা আদৌ বিশ্বাস হইল না। অপর্ণা, তাহার অপর্ণা, আর মাস 8-9 পরে অন্য দেশে অন্য কোনো গৃহস্থের ঘরে সব ভুলিয়া ছোট খুকি হইয়া জন্মিবে। এত স্নেহ, এত প্রেম, এত মমতা, এসব ভুয়োবাজি, অসম্ভব। সারা রাত কিন্তু এই চিন্তায় সে ছটফট করিতে লাগিল। একবার ভাবে হয়তো সন্ন্যাসী ঠিকই বলিয়াছেন, কিন্তু তার মন বলে ও কথাই নয়, মিথ্যা, মিথ্যা। স্বয়ং পিতামহ ব্রহ্ম আসিয়া বলিলেও সে কথা বিশ্বাস করিবে না। দুঃখের মধ্যে হাসিও পাইল। ভাবিল, অপর্ণার পুনর্জন্ম হয়ে গেছে, ওর কাছে টেলিগ্রাম এসেছে। হামবাক কোথাকার, দেখো না কাণ্ড। এত ভয়ানক সঙ্গীহীনতার ভাব গত 10-11 মাস তাহার হয় নাই। পিন্টুরা চলিয়া যাওয়ার পর বাসাও আর ভালো লাগে না। অপর্ণার সঙ্গে বাসাটা এতখানি জড়ানো, আর সেখানে থাকা অসম্ভব হইয়া উঠিল। তদুপরি বিপদ, গাঙ্গুলি গিন্নি তাহার কোন বঞ্ঝির সঙ্গে তাহার বিবাহের যোগাযোগের জন্য একেবারে উঠিয়া পড়িয়া লাগিয়াছেন। তাহাকে একা একটু বসিতে দেখিলে সংসারের অসারত্ব, কথিত বঞ্ঝিটির রূপ গুণ, সম্মুখের মাঘ মাসে মেয়েটিকে একবার দেখিয়া আসিবার প্রস্তাব, নানা বাজে কথা। নিজে রাঁধিয়া খাওয়ার ব্যবস্থা, অবশ্য ইতিপূর্বে সে বরাবরই রাঁধিয়া খাইয়া আসিয়াছে বটে, কিন্তু এবার যেন রাঁধিতে গিয়া কাহার উপর একটা সুতীব্র অভিমান। ঘরটাও বড় নির্জন, রাত্রিতে প্রাণ যেন হাঁপাইয়া ওঠে। পাষাণ ভারের মতো দারুণ নির্জনতা সবসময় বুকের ওপর চাপিয়া বসিয়া থাকে। এমনকি শুধু ঘর নয়, পথে ঘাটে অফিসেও তাই। মনে হয় জগতে কেহ কোথাও আপনার নাই। তাহার বন্ধু বান্ধবদের মধ্যে কে কোথায় চলিয়া গিয়াছে ঠিকানা নাই, প্রণব নাই এখানে। মুখের আলাপি 2-4 জন বন্ধু আছে বটে, কিন্তু ওসব বেদরদি লোকের সঙ্গ ভালো লাগে না। রবিবার ও ছুটির দিনগুলি তো আর কাটেই না। অপুর মনে পড়ে বৎসরখানেক পূর্বেও শনিবারের প্রত্যাশায় সে সব আগ্রহ ভরা দিন গণনা, আর আজকাল শনিবার যত নিকটে আসে তত ভয় বাড়ে। বউবাজারের এক গলির মধ্যে তাহার এক কলেজ বন্ধুর পেটেন্ট ঔষধের দোকান। অপর্ণার কথা ভুলিয়া থাকিবার জন্যে সে মাঝে মাঝে সেখানে গিয়া বসে। এই রবিবার দিনটাও বেড়াইতে বেড়াইতে গেল। কারবারের অবস্থা ভালো নয়। বন্ধুটি তাহাকে দেখিয়া বলিল, ও তুমি? আমার আজকাল হয়েছে ভাই, কে আসিল বলে চমকিয়ে চাই, কাননে ডাকিলে পাখি। সকাল থেকে হরদম পাওনাদার আসছে আর যাচ্ছে। আমি বলি বুঝি কোনো পাওনাদার এলো, বসো বসো। অপু বসিয়া বলিল, কাবুলির টাকাটা শোধ দিয়েছ? কোথা থেকে দেব দাদা, সে এলেই পালাই, নয়তো মিথ্যে কথা বলি। খবরের কাগজে বিজ্ঞাপনের দেনার দরুন ছোট আদালতে নালিশ করেছিল পরশু, এসে বাক্সপত্র আদালতের বেলিফ সিল করে দিয়ে গেছে। তোমার কাছে বলতে কি, এবেলার বাজারের খরচাটা পর্যন্ত নেই। তার উপর ভাই বাড়িতে সুখ নেই। আমি চাই একটু ঝগড়াঝাটি হোক, মান অভিমান হোক, তা নয়। বউটা হয়েছে এমন ভালো মানুষ, 7 চড়ে নেই। অপু হাসিয়া উঠিয়া বলিল, বলো কি হে,
সে তোমার ভালো লাগে না বুঝি? রাম, পানসে লাগে, ঘোর পানসে। আমি চাই একটু দুষ্টু হবে, একগুঁয়ে হবে, স্মার্ট হবে। তা নয়, এত ভালো মানুষ, যা বলছি তাই করছে। সংসারে এই কষ্ট, হয়তো একবেলা খাওয়াই হলো না, মুখে কথাটি নেই। কাপড় নেই, তাই সই। ডাইনে বললে তক্ষুনি ডাইনে, বাঁয়ে বললে বাঁয়ে। অসহ্য হয়ে পড়েছে। বৈচিত্র্য নেই রে ভাই। পাশের বাসার বউটা সেদিন কেমন স্বামীর উপর রাগ করে কাচের গ্লাস, হাত বাক্স ধুমধাম করে আছাড় মেরে ভাঙলে। দেখে হিংসে হলো। ভাবলাম, হায় রে, আমার কি কপাল। না, হাসি না, আমি তোমাকে সত্যি সত্যি প্রাণের কথা বলছি ভাই। এরকম পানসে ঘরকন্যা আর আমার চলছে না। বিলিভ মি, অসম্ভব। ভালো মানুষ নিয়ে কি ধুয়ে খাবো? একটা দুষ্টু মেয়ের সন্ধান দিতে পারো? কেন, আবার বিয়ে করবে নাকি? একটাকে পারো না খেতে দিতে? তোমার দেখছি সুখে থাকতে ভূতে কিলোয়। না ভাই, এ সুখ আমার আর। জীবনটা দেখছি একেবারে ব্যর্থ হলো। মনের কোনো সাধই মিটল না। এক এক সময় ভাবি, ওর সঙ্গে আমার ঠিক মিলন হয়নি। মিলন যদি ঘটত তাহলে দ্বন্দ্বও হতো, বুঝলে না? কে টেপি? এই আমার বড় মেয়ে। শোন, তোর মার কাছ থেকে 2 পয়সা নিয়ে 2 পয়সার বেগুনি কিনে নিয়ে আয় তো আমাদের জন্যে, আর পারো অমনি চায়ের কথা বলে দে। আচ্ছা, মরণের পর মানুষ কোথায় যায় জানো, বলতে পারো? ওসব ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি কখনো। পাওনাদার কি করে তাড়ানো যায় বলতে পারো? এক্ষুনি কাবুলিওয়ালা একটা আসবে নেবুতলা থেকে। 18 টাকা ধার নিয়েছি, 4 আনা টাকা পিছু সুদ হপ্তায়। 2 হপ্তার সুদ বাকি। কিন্তু আজ যে তাকে কি বলি, স্কাউন্ডেলটা এলো বলে। দিতে পারো ভাই 2 টাকা? এখন তো নেই কাছে, একটা আছে, রেখে দাও। কাল সকালে আরেকটা দিয়ে যাবখন। এই যে টেপি, বেশ বেগুনি এনেছিস। না না, আমি আর খাবো না, তোমরা খাও। আচ্ছা, এই একখানা তুলে নিলাম, নিয়ে যা টেপি। বন্ধুর দোকান হইতে বাহির হইয়া সে খানিকটা লক্ষ্যহীনভাবে ঘুরিল। লীলা কি এখানে আছে, একবার দেখিয়া আসিবে। প্রায় 1 বৎসর লীলারা এখানে নাই। তাহার দাদামশাই মামলা করিয়া লীলার পৈতৃক সম্পত্তি কিছু উদ্ধার করিয়াছেন। আজকাল লীলা মায়ের সঙ্গে আবার বর্ধমানের বাড়িতেই ফিরিয়া গিয়াছে। 3rd ইয়ারে ভর্তি হইয়া 1 বছর পড়িয়াছিল, পরীক্ষা দেয় নাই, লেখাপড়া ছাড়িয়া দিয়াছে। সন্ধ্যার কিছু পূর্বে ভবানীপুরে লীলাদের ওখানে গেল। রামলগন বেয়ারা তাহাকে চেনে, বৈঠকখানায় বসাইল। মিস্টার লাহিড়ী এখানে নাই, রাঁচি গিয়াছেন। লীলা দিদিমণি? কেন, সে কথা কিছু বাবুর জানা নাই? দিদিমণির তো বিবাহ হইয়া গিয়াছে গত বৈশাখ মাসে। নাগপুরে জামাইবাবু বড় ইঞ্জিনিয়ার, বিলাত ফেরত, একেবারে খাঁটি সাহেব, দেখিলে চিনিবার জো নাই। খুব বড় লোকের ছেলে, এদের সমান বড় লোক। কেন, বাবুর কাছে নিমন্ত্রণের চিঠি যায় নাই? অপু বিবর্ণ মুখে বলিল, কই না তো, আমার কাছে। না, আর বসব না, আচ্ছা। বাহিরে আসিয়া জগৎটা যেন অপুর কাছে একেবারে নির্জন, সঙ্গীহীন, বিস্বাদ ও বৈচিত্র্যহীন ঠেকিল। কেন এমন মনে হইতেছে তাহার? লীলা বিবাহ করিবে, ইহার মধ্যে অসম্ভব তো কিছু নাই, সম্পূর্ণ স্বাভাবিক। তবে তাহার মন খারাপ করিবার কি আছে? ভালোই তো, জামাই ইঞ্জিনিয়ার, শিক্ষিত, অবস্থাপন্ন। লীলার উপযুক্ত বর জুটিয়াছে, ভালোই তো। রাস্তা ছাড়িয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্মুখের মাঠটাতে অর্ধ অন্ধকারের মধ্যে সে উদ্ভ্রান্তের মতো অনেকক্ষণ ঘুরিয়া বেড়াইল। লীলার বিবাহ হইয়াছে, খুবই আনন্দের কথা, ভালো কথা, ভালোই তো। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ 14দশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।